নির্বাহী আদেশে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি এনসিপির, জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা। জুলাই সনদ সইয়ের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে বলছে বিএনপি। দু একটি দল সই না করলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। সপ্তম দিনে গড়ালো এমপি ও শিক্ষকদের আন্দোলন। রাজধানীতে কালো পতাকা মিছিল, ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তারেক রহমান। নির্বাচিত সরকারের আগে ঋণের কিস্তিতে আর ছাড় দিতে চায় না আইএমএফ। উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়লেও আপাতত বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ, ব্যাহত কার্যক্রম। এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে বন্দর অচলের হুঁশিয়ারি। এবং যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৩ ক্রিকেটার সহ নিহত ১০। ত্রিদেশীয় টি-20 সিরিজ বয়কট আফগান ক্রিকেট বোর্ডের। নির্বাহী আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি নেয়ার দাবি করেছেন এনসিপি নেতারা। তারা বলছেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই সনদকে আইনি ভিত্তি না দেয়া হবে জাতির সঙ্গে বেইমানির শামিল। আর আইনি ভিত্তি পেলেই এই সনদে সই করবে দলটি। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এনসিপি, অথচ তরুণদের এই রাজনৈতিক দলের নেতারাই নেতৃত্ব দেন ২০২৪ সালের গণ অভ্যুত্থান। সনদ অনুষ্ঠানের আগে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। শনিবার এ নিয়ে বাংলা মোটরে নিজেদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই। এ সময় আইনে ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে একটি প্রতারণা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। ৯০-এর গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরশাসনের, তবে গণ অভ্যুত্থানের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এর পুনরাবৃত্তি দেখতে চায় না এনসিপি। ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও ৩ দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। জুলাই সনদে সই না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা অংশ নিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ সইয়ের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলেন, দু একটি দল জুলাই সনদে সই না করলেও আগামী জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তবে ছোটখাটো ভিন্নতা দূর করে আগামী নির্বাচনকে অর্থবহ করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শনিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি অভিযোগ করেন, সনদসই অনুষ্ঠানে সংসদ ভবন এলাকায় যারা বিশৃঙ্খলা করেছে তারা জুলাই যোদ্ধা ও ছাত্র নামধারী আওয়ামী ফ্যাসিস্ট। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। রাজধানীর গ্রিন রোডে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে
একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন, মূলনীতির সংশোধন, একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আগামী নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে দেশের, এমন প্রত্যাশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া সহ 3 দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন গড়ালো এক সপ্তাহে। দুপুরে রাজধানীতে কালো পতাকা মিছিল করেন তারা। দাবি আদায় না হলে কাল যমুনা অভিমুখে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগতভাবে একমতের কথা জানিয়েছে বিএনপি। টানা সপ্তম দিনের মতো বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শনিবার দুপুর 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না। যেই বেতন কাঠামোটা আমাদের দিয়েছে, সেখানে আমাদের যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, আমাদের এই জায়গায় বৈষম্যের শিকার। 1% কম দেওয়ার পাইতারা করলে সেই পরিস্থিতি তৈরি হবে, এর দায়ী দায়িত্ব সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা আপনাকে নিতে হবে। শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা ঘেরাও করার জন্য যা লাগে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে দেব। আপনাদের দাবি মানতে হবে। আর শিক্ষকদের দাবির সাথে নীতিগতভাবে একমত বলে জানিয়েছে বিএনপিও। ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব। 3 দাবিতে গেল রবিবার থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। গতকাল থেকে শুরু করেন অনশন কর্মসূচি। দাবি না মানলে যমুনা অভিমুখে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আসিফ খান, ডিবিসি নিউজ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টানা আন্দোলন চলছে, আজ সপ্তম দিন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন? না, করে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। যে দাবিগুলো তারা, যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে ঘর ছেড়েছেন, তারা কিন্তু সেই জায়গাটিতেই অবস্থান করছেন। আমি যদি একটু বলতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে তাদের যে কার্যক্রম ছিল সেটা ঘোষণা করা হয়েছিল যে আজকে 12টার পর তারা কালো পতাকা মিছিল বের করবেন এবং কি সেখানে যে প্রেস ক্লাবের সামনে গিয়ে সেখান থেকে আবার কিছুক্ষণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তারপরে আবার তারা চলে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই মোতাবেকই কিন্তু এখন যারা আছেন শিক্ষকরা, তারা এইখানেই মূলত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা পালন করছেন এবং কি আমরণ অনশন, যেটা আপনি জানেন যে গতকাল দুপুর 2টার পর তাদের আমরণ অনশন যে কর্মসূচি সেটা পালন করছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ বা শুরু হয়নি। তবে যে 5% বৃদ্ধি করার যে বিষয়টা সেটা কিন্তু তারা মেনে নেননি। তাদের একটি কথা, তাদের 3 দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপন জারি করতে হবে, তাছাড়া তারা ঘরে ফিরবেন না। এছাড়া আপনি জানেন যে এই 7 দিন আন্দোলনের কারণে তাদের কর্মবিরতি চলছে বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে তারা বলছেন যাতে করে জোরালো কোনো পদক্ষেপ নিতে বাধ্য না করে বা শক্ত কোনো পদক্ষেপ যাতে করে বাধ্য না করে সেই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। এবং কি তারা বলছেন যে শুধুমাত্র শিক্ষকরা না, এই জাতীয়করণ করতে গেলে তাদের দাবি বাস্তবায়ন না হলে, প্রজ্ঞাপন জারি না হলে তারা যে 1 দফা দাবিতে যাবেন এবং কি পাশাপাশি শিক্ষকদের পাশাপাশি তারা শিক্ষার্থীদের অংশ নেওয়ার বিষয়েও কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি আজকে যেটা আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে তারা যে সংক্ষিপ্ত সমাবেশ করেছে, সেই সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এসে বক্তব্য দিয়েছেন এবং কি তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। বলছে যে রাজপথে শুধু তারা শিক্ষকরা একা নন, তারা
বলছেন যে তারাও রয়েছেন এবং কি যদি যমুনা ঘেরাও কর্মসূচি পালন করতে হয় তাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেটাও জোরালোভাবে বলেছেন তারা পাশে থাকবেন। এছাড়াও বলা যায় যে এই যে আমরণ অনশন তারা কিন্তু পরিচালনা করছেন যতক্ষণ পর্যন্ত না দাবি বাস্তবায়ন না হবে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকাল থেকে কোনো প্রাইম মুভার বন্দরে প্রবেশ করেনি। এতে কন্টেইনার হ্যান্ডেলিং ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে কন্টেইনার জটের সংখ্যা বাড়ছে। 15 অক্টোবর থেকে বন্দরে গড়ে 41% মাসুল কার্যকর হয়। এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশে আগে মাসুল ছিল 57 টাকা, তা প্রায় 4 গুণ করে 230 টাকা করা হয়েছে। এরপর ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকেরা। নগরের সল্ট গোলা ক্রসিং মোড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার মালিক সমিতি ও শ্রমিকেরা। এ সময় বন্দরমুখী প্রাইম মুভার ও লরিগুলোকে বাধা দিতে দেখা যায়। বর্ধিত মাসুল তারা দেবেন না বলে জানান আন্দোলনকারীরা। কর্মসূচির কারণে ডিপো থেকে কন্টেইনার পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রবেশ ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন পরিবহন অপারেটররা। এতে কন্টেইনার জটের সংখ্যা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, এ বিষয়ে কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা, জানাবেন। কৌরি, আপনি জানেন যে আগে যে সমস্ত পণ্যবাহী ট্রাক, প্রাইম মুভার এবং লরি বন্দরে প্রবেশ করত, সে প্রবেশ করতে তাদেরকে ফি দিতে হতো 57 টাকা 50 পয়সা এবং সেটি এক লাফে করা হয়েছে 230 টাকা। ফলে এই সিদ্ধান্তের পর থেকে মূলত এই পরিবহনগুলোর যে সমস্ত মালিকরা রয়েছেন তারা এটির প্রতিবাদে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। এখন আজকে সকাল 6টা থেকে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক, লরি এবং প্রাইম মুভার মূলত চট্টগ্রাম বন্দরে তারা প্রবেশ করতে দিবেন না। এবং এটি নিয়ে আমরা দেখছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরে এক ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে। এবং আপনি জানেন যে এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির প্রায় 92% মূলত পরিবাহিত হয় এবং যেখানে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভোগ্যপণ্য থেকে শুরু করে সিমেন্টের ক্লিংকার থেকে শুরু করে নানান ধরনের পণ্য কিন্তু এই বন্দর দিয়ে পরিবাহিত হয় এবং দেশের নানা প্রান্তে যায়। এবং এই কার্যক্রম বন্ধ থাকার ফলে কিন্তু দেশের অর্থনীতিতে এক ধরনের বড় প্রভাব পড়বে এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভেতরে কন্টেইনার জটের এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে ইতিমধ্যে। কারণ আপনি জানেন এই বন্দর থেকে বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে যেমন প্রতিদিন প্রায় 14 থেকে 15 হাজার প্রাইম মুভার, লরি, ট্রাক পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। একই সাথে চট্টগ্রাম বন্দরের আশেপাশে যে সমস্ত অফডকগুলো রয়েছে সেই অফডকগুলোতেও কিন্তু পণ্য পরিবহন করা হয়। অর্থাৎ এই কার্যক্রমের ফলেই কিন্তু এই পুরো কার্যক্রমটি, তাদের যে আন্দোলন সেই আন্দোলনের ফলে কিন্তু পুরো কার্যক্রমটি বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের মোটা দাগে বলতে পারি যে আমরা এক ধরনের অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা বন্দর কর্তৃপক্ষ অথবা প্রাইম মুভার যে যারা মালিক পক্ষ রয়েছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের সভা করছেন, বন্দর কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি, ফলে আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল মূলত আমার কাছে চট্টগ্রাম বন্দরের বাইরে থেকে তাদের যে আন্দোলন তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। দুপুরের দিকে কারামারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে পালিয়ে যায় বেশ কয়েকজন সন্ত্রাসী। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেয় এসব সন্ত্রাসী ও জলদস্যুরা আত্মসমর্পণের পর আবারও সাগরে অপরাধে জড়াচ্ছে। জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 72, পাবনা 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা 5 আসনে। এটি পাবনা সদর, এটি সংসদীয় আসন 72। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি পাবনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল স্বপন। তো স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো স্বপনের এলাকার মানুষের ভোটার এবং জনগণকে নিয়ে কি স্বপ্ন একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ আজকের এই ডিবিসির নির্বাচন এক্সপ্রেসে আমাকে আনার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় পাবনাবাসীকে এবং পাবনা 5 নির্বাচন এলাকার সবাইকে, দল মত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে। আমার ভাবনা পাবনার মানুষের শান্তি, উন্নয়ন এগুলো নিয়েই কাজ করি আমরা আগে থেকেই, এবং দলের পক্ষ থেকে আমরা সবসময়
এই 5ই আগস্ট ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর থেকেই আমরা প্রশাসনের অ্যাক্টিভিটিস ছিল না এখানে, আমরা নিজেরাই এখানে প্রশাসনের দায়িত্ব পালন করেছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক থাকে, পাবনার মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং পাবনার উন্নয়নের যাত্রাটা যেন অব্যাহত থাকে, অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে, এটা নিয়ে আমরা আসলে কাজ করি। এবং যার ফলশ্রুতিতে আপনি জানতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই ব্যাপক বিধ্বংসী অনেক কাজ হয়েছে, কিন্তু পাবনাই একমাত্র জেলা যেখানে ওই ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, কোনো লুটতারাজ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ যে ফ্যাসিবাদের পতনের পর যেটা সারা দেশে হয়েছে, এটা পাবনাতে হয়নি। সেটা ডিউ টু আমাদের অ্যাক্টিভিটিস ছিল, আমাদের। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন। আমরা নির্বাচনের আর 4 মাসের মতো বাকি আছে, ইতিমধ্যেই সারা দেশে নির্বাচনী একটা আমেজ বইছে, এর বাইরেও নয় কিন্তু সেই পাবনা। আমি যদি বলি 91 সালে এককভাবে নির্বাচন করেছিল জামায়াত, 2001 সালে জোটগতভাবে তার নির্বাচনে জয়ী হয়েছে। তাহলে এই আপনারা ছেড়ে দিয়েছিলেন, বিএনপিকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে কি এই নির্বাচনী সমীকরণটা একটু জটিল হয়ে উঠছে আপনার এই পাবনা? আমি ওইখানে 1979 সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল, যেটা জাতীয় সংসদ নির্বাচনে আমির আব্দুল হালিম সাহেব। তারপরে আপনার পরবর্তীতে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে আর নির্বাচনে অংশগ্রহণ করেনি। 1991 সালে এখানে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, সেখানে বিএনপি বিজয়ী হতে পারেনি, জামাত ইসলাম বিজয়ী হয়েছিল। তারপরে 96 সালে এসে আবার বিএনপি বিজয়ী হয়েছিল, এখানে বিএনপির প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সাহেব, উনি বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে 2001 সালে এসে জোট হয়েছিল, বিএনপি জামাত সহ 4 দলীয় জোট ছিল, সেই জোটের কারণেই সিটটা ছেড়ে দিয়েছিল, তার কারণে উনি বিজয়ী হতে পারছিলেন। কারণ আমাদের প্রার্থী যখন 96 সালে বিজয়ী হয় তখন আওয়ামী লীগও ছিল, জামাত ইসলামও ছিল, কিন্তু বিএনপির সাথে কিন্তু তারা। বলছিলাম ছেড়ে দেওয়াটা কি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বেন আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী? না, আমরা সেটা মনে করি না, যে আমরা দলটা ঐক্যবদ্ধ আছে, আমরা সবাই একসাথে হই দলের কাজ করবো ইনশাল্লাহ। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই পাক দলে থেকে যাকেই দিক, আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী, দলের থেকে যাকেই দিক ইনশাল্লাহ আমরা আশা করি সে শতভাগ বিজয়ী হবে। যদিও নির্বাচনী মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের জনসমর্থন কিন্তু ব্যাপক আছে। সেই ক্ষেত্রে আপনারা যারা নির্বাচন করছেন তারা কাদের পক্ষে সমর্থন দিতে পারে বলে মনে করছেন, আপনাদের যার রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের? এখন পর্যন্ত তাদের ভূমিকাটাই স্পষ্ট নয়, কারণ তারা এমন অপকর্ম করছে, আসলে মানুষের সামনে তারা কেউই আসে না, বা কোনো জায়গায় এসে যে একটা কোনো ব্যাপারে ভূমিকা রাখবে, নির্বাচন হোক বা সামাজিক যে কোনো কর্মকাণ্ড হোক, তাদের কোনো এখানে ভূমিকা নেই। তারপরে আওয়ামী লীগের একটা সমর্থন জনগোষ্ঠীর ভিতরে আছে, একটা সমর্থন আছে, কিন্তু সেটা আপনার আসলে ভোট আরও কাছাকাছি না আসলে এটা এখনই প্রেডিকশনটা মিলানো খুবই মুশকিল। কারণ যে আসলে তারা ভোটে অংশগ্রহণ করবে কিনা সেটাও তো এখন অংশগ্রহণ তো করতে পারে, কোনো পরিস্থিতিতে অন্য কোনো নাম দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো ব্যানারে করতে পারে। আবার দেখা যেতে পারে যে ভোট ইলেকশনই তারা বর্জন করলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আপনারা শুনছিলেন এখানকার যে সম্ভাব্য প্রার্থী উনি কিভাবে নির্বাচনে তাদের জনগণকে সম্পৃক্ত করে কাজ করবেন। আমরা CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরবর্তীতে বিকেল 5টায় আমরা যাব নাটোর 1 আসনে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। এখন তো বিনামূল্যে যারা চিকিৎসা ঔষধ পাচ্ছেন, কি বলছেন তারা, সেখানের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। গৌরী, আপনাকে ধন্যবাদ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। আমার এখান থেকে প্রায় 200 মিটার দূরে তার বাড়ি। তো জিয়াউর রহমান ফাউন্ডেশন, তার নামে যে ফাউন্ডেশন, এটা একটা মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের গ্রাম থেকে যারা বেছে নিয়েছে, এখানে ফ্রি স্পেশাল মেডিকেল ক্যাম্প তারা করেছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং চলবে সূর্যাস্ত পর্যন্ত। এখন পর্যন্ত তারা যে তথ্য দিয়েছে, প্রায় 5000 রোগীকে তারা চিকিৎসা এবং সরবরাহ করেছে। এবং এই দেখছেন আমার পিছনে যারা দেখছেন আপনি, এখানে ওষুধ বিতরণ করা হচ্ছে। সেই বিতরণ কেন্দ্রে কিন্তু এই ভর দুপুরে শত শত মানুষের ভিড়, পুরুষের চেয়ে কিন্তু নারীদের ভিড়ই বেশি। আপনারা জানেন যে নারীদের পক্ষে কিন্তু শহরে গিয়ে দ্রুত উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, সেজন্য নারীদের ভিড়টা বেশি। আর এখানে বলে রাখা ভালো, কোনো সাধারণ কোনো চিকিৎসা ক্যাম্প না, এখানে কিন্তু এবং ডায়াবেটিস সহ যে ক্রিটিক্যাল যে রোগগুলো রয়েছে স্পেশাল চিকিৎসক এসেছেন।
অন্তত 150 জন চিকিৎসক এখানে রয়েছেন। তারা কিন্তু এখানে কিন্তু ইসিজি করার সুযোগ রয়েছে এবং ভ্রাম্যমাণ হৃদরোগ নির্ণয়ের যে যন্ত্র সেটা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখানে যারা ওষুধ নিচ্ছেন তারা কিন্তু অধিকাংশ সাধারণ রোগী এবং যারা ক্রিটিক্যাল রোগী তার পক্ষ থেকে লোকজন এসেছেন। আমি একটা কথা বলবো, যারা চিকিৎসা নিয়েছেন তাদের পক্ষ থেকে আপনি যদি বলতেন কি সেবা পেয়েছেন? আমি আমার ব্যাক পেইন ছিল, আমি দেখাইছি, তা ঔষধ নিয়েছি। সে বললো যে আপনার ঠিক মতো খাওয়া দাওয়া করবেন এবং ভারী কোনো জিনিস উঠাইবেন না, এরকম। ধন্যবাদ। এরকম অসংখ্য রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন এবং আসছেন। আমার আয়োজকরা বলেছেন যে সূর্যাস্ত পর্যন্ত এই আয়োজন চলবে। গৌরী। মোহন, ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার রাতে পাকিস্তানের চালানো হামলায় 3 আফগান ক্রিকেটার সহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। এই অবস্থায় কাতারের মধ্যস্থতায় দোহায় শান্তি আলোচনায় বসছে ইসলামাবাদ কাবুল। গেল 9 অক্টোবর রাতে কাবুলে সন্ত্রাসীদের আস্তানা দাবি করে বেশ কিছু স্থাপনায় বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। অভিযানে নিহত হন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান টিটিপির শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন। পাল্টা হামলা চালায় আফগান সেনারাও। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR এর তথ্য অনুযায়ী কয়েকদিনের সংঘাতে আফগান সেনাবাহিনীর 2 শতাধিক এবং পাকিস্তানি সেনাবাহিনীর 23 সদস্য নিহত হয়েছে। 4 দিন সংঘাতের পর 15 অক্টোবর 48 ঘণ্টার যুদ্ধবিরতিতে যায় পাকিস্তান ও আফগানিস্তান। মেয়াদ শেষ হয় শুক্রবার দুপুরে। এরপর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার রাতে হঠাৎ করেই পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলা চালায় পাকিস্তান। এতে আরগুন জেলার 3 ক্রিকেটার কবির, সিবগাতুল্লাহ ও হারুন নিহতের খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাক সেনাদের এই হামলার পর পাল্টা হামলা চালায় আফগান সেনারাও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নারী শিশুসহ প্রাণ গেছে বহু। এদিকে 2 দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্থতার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। দোহা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে বলা হয়েছে দুপক্ষকেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে 101 বছরের বয়সে মৃত্যু হয় তার। তিনি ছিলেন জাপানের ইতিহাসে প্রথম ও একমাত্র সমাজতন্ত্রে বিশ্বাসী প্রধানমন্ত্রী। স্বল্পকালীন মেয়াদে ক্ষমতায় থাকলেও তিনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছিলেন। মুরাইয়ামার মৃত্যুতে শোক প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, মুরাইয়ামা সেই সময়ের কঠিন অনেক সমস্যা সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। জাপানের শান্তিপ্রিয় মানুষ শান্তির এক সত্যিকার বার্তা বাহক হিসেবে তাকে মনে রাখবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।